অন্ন, বস্ত্র, বাসস্থান, জীবনের বেসিক চাহিদা। কিন্তু বর্তমানে টেকনোলজির যুগে বেশ কিছু মানুষের কাছে রুটি, কাপড়া আর মাকানের থেকেও অন্যতম প্রধান বেসিক চাহিদা হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়া তাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে এই সোশ্যাল মিডিয়া ছাড়া নাকি তাদের জীবনটা প্রায় হয়ে যায় অসম্পূর্ণ। ভাবুন না, আমি এটা বলছি না যে সোশ্যাল মিডিয়ার সব কিছুই খারাপ, কিছুই ভালো দিক নেই। আছে, আছে, প্রচুর ভালো দিক আছে। সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার আমাদের সমাজে শিক্ষা, দীক্ষা, শিল্প, সংস্কৃতি ইত্যাদি প্রচুর দিক উন্মোচিত করে। আবার সোশ্যাল মিডিয়ার জন্য আমাদের সমাজের প্রতিভা, প্রগতি প্রচারিত হয়, বিচ্ছুরিত হয়। কিন্তু সোশ্যাল মিডিয়ার ভুল ব্যবহার আমাদের জীবনে তৈরি করে নিষিদ্ধ ফাটল, অপরাধের চোরা গলিপথ। যে চোরা গলিপথ প্রতিশোধ, প্রতিহিংসা, ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতার রক্তে একবারে পেছল হয়ে থাকে। কিন্তু বিনোদনের নেশায় বুঁদ হয়ে থাকা আমাদের কানে সেই সাবধানী নোটিফিকেশন এসে পৌঁছয় না, যেখানে লেখা আছে মুখোশ পরে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে থাকা অপরাধীদের থেকে সাবধান। নমস্কার, আমি অফিসার ইনচার্জ বারাসাত থানা। আজ ক্রাইম ডায়েরির এই পর্বতে আমি আপনাদের এমন একটা ঘটনা দেখাবো যার সূত্রপাত এই সোশ্যাল মিডিয়া। রাদার বলা যেতে পারে সোশ্যাল মিডিয়ার আড়ালে পরকীয়া প্রেমের হাতছানি, এবং এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের জন্য তৈরি হয় প্রতিহিংসা, আর সেই প্রতিহিংসার জন্য হয়ে যায় এক ভয়ঙ্কর হত্যালীলা। স্যার 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 নমস্কার, হ্যাপি দিওয়ালি। আরে যদু যে, বছরের কোনো সময় তো তোমায় দেখতে পাই না, আজ হঠাৎ? কি বলছেন স্যার? আপনি দেখতে না পেলে কি হবে, আমি আপনাকে ঠিক দেখি। তাই নাকি? বলো তো দেখি, আমি লাস্ট কবে বাড়িতে এসেছিলাম? মানে আপনি যে 15 দিন আগে আসেন। দেখলে তো যদু, তুমি কেমন ফাঁকি দাও। কে কখন ঢুকছে, কে কখন বেরোচ্ছে, কিছুই তো খেয়াল রাখছো না দেখছি। আমি গত শুক্রবার বাড়িতে এসেছিলাম আর সোমবার চলে গেছি। 15 দিন পরেই আসতাম, কিন্তু একটা দরকারে 2 দিন পরেই চলে এসেছি। কিন্তু আমি যে শুক্রবার এসেছিলাম আর সোমবার গেছিলাম, কোনো লেখা আছে তোমার কি? কিছুই তো জানো না, লেখা তো দূর কি বাত। আমি একজন সিকিউরিটি গার্ড, বিনা নোটিশে মাছি পর্যন্ত গলতে দিই না। কি বলছেন স্যার? আপনার সাথে আমার তুলনা। আপনি হলেন সরকারি ব্যাংকের সিকিউরিটি গার্ড, এক্স আর্মি, সেখানে আমরা কোন সে ছাড়? আমি ভুল করলে টাকা পয়সা খোয়া যাবে, কিন্তু তুমি ভুল করলে মানুষের জান খোয়া যাবে, বুঝলে যদু? আমার চেয়ে তোমার দায়বদ্ধতা অনেক বেশি। কেউ নিয়ম পালন করবে না, কেউ ডিউটি পালন করবে না, অথচ কিছু হলেই প্রশাসনের দোষ। শব্দবাজি ফাটাতে বারণ করেছে সরকার, কিন্তু দেখেছো কেউ কারোর কথা শোনে? আসলে স্যার দেওয়ালি তো সেই আর কি, তাতেই 7 গুণ মাফ। বলছি স্যার, দেওয়ালির বকশিসটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার বুঝেছি। সারা বছর কোনো দেখা নেই, আজ কেন গেটের মুখে যদুরাম যাদব। নাও 200 টাকা স্যার, 500 টাকা আশা করেছিলাম। আপাতত এইটুকুই রাখো, বেশি ক্যাশ নিয়ে বেরোই নি আজ, ঠিক আছে? ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। যদু, যদু, আরে যদু। কি স্যার, আপনি মানে আজকেই চলে যাচ্ছেন? আমি তো আর ছুটি নিয়ে আসিনি, একটা কাজের জন্য এসেছিলাম। তোমার না গেটে থাকার কথা? এই জন্যই বাইরের লোক যখন তখন ঢুকে যায়। কি বলছেন স্যার? আমি হলফ করে বলতে পারি, এই যদুর চোখে ফাঁকি দিয়ে বাইরের লোক ঢুকবে। আপনি যদি প্রমাণ করতে পারেন স্যার, আমি আমার নিজের কান কেটে ফেলে দেবো। আমি আর প্রমাণ কি করব? যাই হোক, তখন তোমায় 200 টাকা দিয়েছিলাম, এখন 4800 টাকা দিচ্ছি, মোট 5000 টাকা দিওয়ালির বকশিস। আর হ্যাঁ, আমি যে এখানে এসেছিলাম কাউকে বলার দরকার নেই, সামনের মাসে এসে তোমাকে আরো বকশিস দিয়ে দেবো। ঠিক আছে স্যার, আপনি বড় ভালো মানুষ। আমি আর ভালো মানুষ হতে পারলাম কই? জাগিয়ে
আমি এখন চলি, লাস্ট ট্রেনটা মিস করলে আবার ফিরে আসতে হবে। ঠিক আছে? ঠিক আছে স্যার, সাবধানে যাবেন। কোথাও ইঁদুর পিঁদুর মরেছে নাকি সত্যি? বৌদি, বৌদি, আমি গোপাল বলছিলাম, দুধ দিতে এসছি। বৌদি, কোথাও বেড়াতে বেড়াতে গেল নাকি? কালকে দুধ নেয়নি, আজকে দুধ নিল না, কিন্তু কোথাও গেলে তো আমাকে বলে যায়। কে জানে বাবা। যদু, এই যদু, হ্যাঁ, সালা নাকি সিকিউরিটি গার্ড পড়ে পড়ে ঘুমোচ্ছে। অর্ধেক মানুষ চাকরি পায় না, আর এ চাকরি পেয়ে ফাঁকি দিচ্ছে। এই যদু, এই যে দিলে তো ঘুমটা চটকে আমার। হ্যাঁ, ঘুমানোটাই তো তোমার কাজ, তাই না? তা কটা বাজে এখন? 9:30 বাজে। আচ্ছা, আমার কথাটা মন দিয়ে শোন, তুই তারপর আবার গিয়ে ঘুমোস। ওই বলছি, 201-এর ফ্ল্যাটের বৌদিরা ওরা কোথায় বেড়াতে গেছে রে? জানি না, দাদা বাড়িতে থাকে না, বর্ধমানে কোনো একটা জায়গায় চাকরি করে, এই 15 দিন পর পর বাড়িতে আসে। আরে সেটা তো আমি জানি, আমি জিজ্ঞেস করছি কোথায় গেছে। ভাই আমাকে তো জানিয়ে যায়নি। তুই দেখিস নে? সব কিছু দেখা সম্ভব না ভাই। আচ্ছা যাই হোক, আমি তোকে বলে যাচ্ছি, দেখ আমি গত 2 দিন ধরে দুধ নিয়ে আসি, কিন্তু দরজা খুলছে না, আজও খোলেনি। তুই দুধে জল মেশাস, তাই জন্য নেবে না। এই ফালতু আর কি করিস না, আমি প্যাকেট দুধ বিক্রি করি। হ্যাঁ, ও শোন না, ওই 201-এর ফ্ল্যাটে ওখানে না সামনেটা কেমন পচা গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে ইঁদুর পিঁদুর মরেছে। তুই একটু দেখে নিস। 202-এর বৌদি আমাকে বিকেলবেলা ফোন করে বলছিল। হ্যালো, হ্যাঁ সিকিউরিটি, হ্যাঁ 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 ঠিক আছে, দেখছি। হ্যালো, হ্যাঁ আমি গেটের সিকিউরিটি বলছি। হ্যাঁ 2-1 জন বলেছে, আমি আমি ব্যবস্থা করছি, দেখছি দেখছি। স্যার, কি বলবেন রেণুকা? হ্যাঁ স্যার, এক্ষুনি বসুন্ধরা কমপ্লেক্স থেকে ফোন এসেছিল। ওখানে বি ব্লকে 201 নম্বর ফ্ল্যাটের দরজা নাকি 2 দিন ধরে বন্ধ হয়ে রয়েছে, আর ভেতর থেকে নাকি পচা গন্ধ বেরাচ্ছে স্যার। পচা গন্ধ? তালা খোলা হয়েছে? না স্যার, সবাই আন্দাজ করছে ভেতরে লাশ থাকতে পারে, তাই যতক্ষণ না পুলিশ যাচ্ছে কেউ গেট খোলার সাহস পাচ্ছে না। দ্যাটস এ গুড সাইন রেণুকা। আমাদের ক্রাইম ডায়েরি দেখতে দেখতে পাবলিকের মধ্যে আস্তে আস্তে কনসিয়াসনেস যাচ্ছে, ভালো। হ্যাঁ স্যার। তাহলে আর দেরি করে লাভ নেই, ওই লাশ পচে আরো গন্ধ ছড়াবার আগেই পুলিশের পৌঁছে যাওয়া উচিত, তাই না? কি যেন নাম বললে? বসুন্ধরা কমপ্লেক্স। হ্যাঁ, রেডি করো, টিম রেডি করো। ওকে স্যার। দুশো এক না, 201 খোলো। ইয়ে লক বাইরে থেকে টেনে আটকানো হয়েছে। আচ্ছা শুনুন, আপনারা কেউ কি বলতে পারবেন যে এখানকার দরজাগুলোর লকের কোনো ডুপ্লিকেট চাবি আছে কিনা? তা নাহলে দরজা কিন্তু ভাঙতে হবে। হ্যাঁ স্যার, সিকিউরিটির কাছে আছে। সিকিউরিটি? ওই গেটে আসার সময় তো কোনো সিকিউরিটিকে দেখলাম না, কোথায় আছে? ডাকুন তো। স্যার ও গেটে থাকে না, এই যাও তো ওকে ডেকে নিয়ে এসো। আচ্ছা শুনুন, বলছি যে সিকিউরিটি আস্তে আস্তে কয়েকটা দরকারি কথা সেরে ফেলি। আমি প্রথম জিজ্ঞাসা হচ্ছে যে এই যে দরজাটা 2 দিন ধরে বন্ধ, এটা প্রথম কে খেয়াল করেছিল? স্যার আমি। আপনি কে? আমি গোপাল, গোপাল পোদ্দার। সবাই আমাকে দুধ গোপাল বলে। বাহ, দারুণ নাম তো, দুধ গোপাল। তা দুধ গোপাল বাবু, আপনার কেন হঠাৎ করে খেয়াল হলো যে এই দরজাটা 2 দিন ধরে বন্ধ? আসলে আমি দুধ বিক্রি করি 201, 101, 102 এই ফ্ল্যাটগুলোতে আমি দুধ দিই। গত 2 দিন আমি দুধ নিয়ে এসেছি, কিন্তু দরজা খুলেনি, আজও দরজা খুলেনি। আর তার উপর আবার এই ইঁদুর পচা গন্ধ। স্যার যদি এসে গেছে। ডাকো ডাকো। আরে আসুন আসুন, আপনি তো মহাপুরুষ মশাই।
সবাই আপনাকে চোখে হারাচ্ছে, অথচ আপনারই সকলকে চোখে চোখে রাখার কথা ছিল। না স্যার, আর তেমন কোনো ব্যাপার না, আমি তো সবাইকে চোখে চোখে রাখি। ও রাখেন, তা বেশ করেন। এবার দয়া করে যদি গেটটা খোলার ব্যবস্থা করেন তাহলে বাধিত হই। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, খুলছি। বাইরে থেকে কেউ কিন্তু ঢোকার চেষ্টা করবেন না। অতিরিক্ত কিউরিয়াসিটি থাকলে কিন্তু আপনারা সবাই বিপদে পড়বেন। সর্বনাশ, এখানে তো দেখছি দুটো বডি পড়ে আছে। একটা তো মনে হচ্ছে এই ফ্ল্যাটের মালকিন মিসেস সেন, আর একজন তো মিসেস সেনের হাজবেন্ড সুজয় বাবু। না, এটা সুজয় বাবু মনে হচ্ছে না। হ্যাঁ স্যার, দুজনের বয়সের অনেকটাই পার্থক্য রয়েছে। এক কাজ করো তো রেণুকা, ওই সিকিউরিটি ছেলেটাকে রাখো তো। হ্যাঁ স্যার। যদু, হ্যাঁ ম্যাডাম। যদু ভেতরে চলো, তোমাকে বড়বাবু ডাকছে। ঠিক আছে ম্যাডাম, চলুন। স্যার, সিকিউরিটি যদু এসেছে। ইস, কি গন্ধ। যদু? হ্যাঁ স্যার। এই দেখো তো এই বডি দুটো চিনতে পারো কিনা। তো আমাদের সেন বৌদি। কি মা, কেমন কালচিতে পড়ে গেছে। কালসিতে পড়ে যাবে না? 2-3 দিন ধরে এখানে বসে পড়ছে। হ্যাঁ, আর তুমি নাকি এখানকার সিকিউরিটি? এই তোমার ডিউটি করছে। আর এই 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 বডিটা, এটা কার? ইনাকে স্যার ঠিক চিনতে পারলাম না, তবে কোথায় যেন দেখেছি, তবে মনে পড়ছে না। পেটে আসছে কিন্তু মুখে আসছে না। পেট থেকে যখন মুখে এসে পৌঁছাবে তখন জানিও, কেমন? হ্যাঁ স্যার। আচ্ছা এখন বলো তো, যে এই ফ্ল্যাটে মিসেস সেন ছাড়া আর কে কে থাকেন? মিসেস সেন আর ওনার বর আমাদের সুজয় স্যার। তো সুজয় স্যার চাকরির মারফতে বাইরে থাকে, যখন ছুটি পায় 15 দিন অন্তর অন্তর উনি বাড়িতে আসে। রেণুকা, তুমি যদুর কাছ থেকে সুজয়বাবুর ফোন নাম্বারটা ইমিডিয়েটলি নাও। হ্যাঁ, যোগাযোগ করো আর ওনাকে সমস্ত কিছু জানাও, যা যা হয়েছে। কুইক। ওকে স্যার। সুজয় সেনের নাম্বারটা দাও তো। শোনো, সমস্ত জায়গাটা তন্ন তন্ন করে সার্চ করবে। হ্যাঁ, কিছু যেন বাদ না পড়ে। বি কেয়ারফুল। ভেতরে একদম দেখা যাচ্ছে না, বুঝলে? খুনগুলো গুলি করে করা হয়েছে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে না হলেও খুব কাছাকাছি থেকে গুলিগুলো করা হয়েছে। ঘরের অবস্থাও অগোছালো নয়, তার মানে ভিকটিম আর মার্ডারার একে অপরের পরিচিত। ডাকাতি রাহাজানির তো কেস এটা মনে হচ্ছে না একদম। একেবারেই তা নয়। স্যার, গুলি করে যখন খুনটা করা হয়েছে, তার মানে কেউ না কেউ তো গুলির আওয়াজ পাবে, তাই না? নট নেসেসারি, নট নেসেসারি রেণুকা। যখন প্ল্যান মার্ডার, খুনি সাইলেন্সার জাতীয় কিছু একটা ইউজ করে থাকতে পারে। সেটা অবশ্য ওই ফরেন্সিক রিপোর্ট হলেই পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ স্যার, ফরেন্সিক অফিসার ডক্টর হাজরা একটু আগেই টেক্সট করেছিলেন, উনি আসছেন 3 মিনিটের মধ্যে। শোনো, তুমি সুজয় সেনের নাম্বারটা যদুর কাছ থেকে নিয়েছো তো? হ্যাঁ স্যার। তুমি এক্ষুনি সুজয় সেনকে কন্ট্যাক্ট করার চেষ্টা করো, আর যদি কন্ট্যাক্ট হয়ে যায় ওনাকে বলবে ইমিডিয়েট যেন থানায় রিপোর্ট করেন। ওকে স্যার। আর শোনো, আর একটা যে লাশ পাওয়া গেছে ওর আইডেন্টিটি বার করার চেষ্টা করো, আর যদি আইডেন্টিটি পেয়ে যাও তাহলে ওর বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করবে। হ্যাঁ স্যার, এক্ষুনি করছি। বলছি, যখন ডাক্তার হাজরা ফরেন্সিক টিম নিয়ে এখানে তদন্ত করবে, তুমি ওদের সাথে থেকো তো, একটু লক্ষ্য রেখো তো যদি এখানকার কোনো আলমারি বা লকারের তালা ফালা ভাঙা থাকে। অবশ্য সুজয় সেন না আসলে আমরা জানতেও পারবো না যে কোনো টাকা পয়সা বা দামি জিনিস খোয়া গেছে কিনা। হ্যাঁ স্যার। ঠিক আছে, এক কাজ করো তো, ঘরটাকে এখনই সিজ করে দাও, বুঝেছো? হ্যাঁ, আর 2জন কনস্টেবলকে গেটের বাইরে ডেপুট করে দেবে। আর এখানে একদম দাঁড়ানো যাচ্ছে না বন্ধের চোটে। আমি বাইরে দেখছি যদি আরও লোকজনের সাথে কথাবার্তা বলা যায়। এটা কত যেন 201 না?
আমি 202 আছি, কেমন? এসো। ওকে স্যার। নমস্কার। 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 আমি অফিসার ইনচার্জ বারাসাত থানা। আপনারা কি এই বিল্ডিংয়েই থাকেন? হ্যাঁ, আমরা এই বিল্ডিংয়েই থাকি। আমাদের ফ্ল্যাট নাম্বার 202। ও দেখছো, আমি তো আপনাদের কাছেই যাচ্ছিলাম। আপনাদের নাম? আমার নাম সুদেব কর্মকার। আমি মিতালি কর্মকার। আপনাদের পাশের ফ্ল্যাটে দুটো খুন হয়ে গেল, সেই তদন্তের ব্যাপারে। কোনোদিন ভাবতে পারিনি স্যার, এরপর তো আমাদের নিরাপত্তার প্রশ্ন উঠে এলো। তা ঠিক কথা। বলছি, এই মিসেস সেনের ফ্যামিলি তার কে কে আছে? তনিমা, ওর বর, ওর মেয়ের বিয়ে হয়ে গেছে 3 বছর হয়েছে, সে ব্যাঙ্গালোরে থাকে। ব্যাঙ্গালোর? ও, মিসেস সেনের হাজবেন্ড সুজয় সেন এখানে কবে কবে আসেন? উনি মাসে 2 বার আসেন, এই 15 দিন পর পর। কোনো শুক্রবার রাতে আসেন, আবার রোববার রাতে চলে যান। উনি বর্ধমানের একটা সরকারি ব্যাংকের সিকিউরিটি জব করতেন। এক সময় উনি আর্মিতে ছিলেন, রিটায়ার্ড। রিটায়ার্ড আর্মি অফিসার? হ্যাঁ স্যার। উনি শেষ কবে এখানে এসেছিলেন? এই তো উনি গত সপ্তাহেই এসেছিলেন। গত রবিবার বাজার যাওয়ার সময় ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল। কেমন মানুষ উনি? খারাপ না, ভালোই তো, ব্যবহারও বেশ ভালো। একটু কম কথা বলেন, শান্তশিষ্ট। মিসেস সেন কেমন মানুষ ছিলেন? কালচারাল মানুষ, অনেক ধরনের ম্যাগাজিনও পড়েন। মাঝে মাঝেই ওনার নামে ম্যাগাজিন আসে। আর ওনাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কিরকম ছিল? বাইরে থেকে দেখে তো ভালোই মনে হতো। দেখুন, এখন আমরা ফ্ল্যাট কালচারে আছি, তাই কারোর সম্পর্কে খুব একটা বিশেষ খবরাখবর আমরা রাখি না। কিন্তু ঘরের ভেতরে কাদের সাথে কিরকম কার সম্পর্ক, এইটা স্যার বোঝা খুব মুশকিল। তা তো ঠিক, সেটা ঠিক কথা। কিন্তু আপনাদের ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটেই, মানে রাদার বলা যেতে পারে যে পাশের দেওয়ালেই গুলি চললো, আপনারা শুনতে পেলেন না? না স্যার, শুনতে পাইনি। সেদিন তো কালী পুজোর রাত ছিল, চারিদিকেই বাজির আওয়াজ ছিল। এমনও হতে পারে হয়তো বাজির আওয়াজের সাথে গুলির আওয়াজটা মিশে গেছিল, আমরা ওই জন্যই স্যার বুঝতে পারিনি। ঠিক আছে, ধন্যবাদ। আপনাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। যদি দরকার পড়ে পরে আবার বিরক্ত করব। নিশ্চয়ই আসবেন স্যার, যতবার খুশি বলবেন। আমরা যা জানতে পারবো সব জানিয়ে দেবো। নমস্কার। নমস্কার। এসো। রেণুকা, ওই ছোকরা কি চলে গেছে? কোন ছেলেটা? আরে দুধ গোপাল, যে ফ্ল্যাটে ফ্ল্যাটে দুধ বন্টন করে। যাবে করছিল, ওকে আমি নিচে আটকে রেখেছি। চলো তো। সবই তো বললাম স্যার, আর কি বলবো আমি। আমার মনে আরো কিছু প্রশ্ন জেগেছে গোপাল, তাই ডেকে পাঠিয়েছি। এত ভয় পাচ্ছ কেন? আসলে পুলিশের ঝামেলা আগে কখনো পড়িনি তো। বাড়িতে আমি আর মা থাকি, আর এখন যদি আমি পুলিশের কাছে ফেসে যাই না, আমার মা মারা যাবে, বাঁচবে না। আহা হা 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 গোপাল, পুলিশ বিনা দোষে কাউকে ধরে না বাবু, দুধ গোপাল। আর তুমি তো নিজে যেচে পুলিশকে সাহায্য করতে এসেছো, তাই না? তুমি সচেতন নাগরিক, আর এখন পুলিশ নিজে যেচে তোমার সাহায্য চাইছে। ভয় পাওয়ার কিছু নেই। বেশ, বলুন কি জানতে চান? তুমি এই আবাসনে কতদিন ধরে দুধ দিচ্ছ? স্যার, আমি 101 আর 2 প্রায় 1 বছর, আর এই 201-এ 3 মাস। আচ্ছা, 201-এ যে ম্যাডাম তনিমা সেন, কেমন মানুষ ছিলেন? ম্যাডাম খুব ভালো, ওনার ব্যবহার খুব ভদ্র ব্যবহার। আর ম্যাডামের হাজবেন্ড সাহেব, উনি কেমন মানুষ ছিলেন? ওনার সাথে আমার দেখা হয়েছে, কিন্তু কোনোদিন কথা হয়নি। কথা হয়নি? কথা হয়নি? দাও তোমার নাম্বারটা দাও। নাম্বার কেন স্যার? না, আমার মনে যদি হঠাৎ করে আবার কোনো প্রশ্ন আসে, তখন তোমাকেই তো ফোন করতে হবে না, ফোন করে জিজ্ঞাসা করতে হবে, তাই নাম্বারটা দাও। মা আমাকে বলেছিল বেরোনোর সময় যে কাউকে সাহায্য করতে যাস না, ফেসে যাবে। কেন যে আমি আসতে গেলাম? আমি খেটে খাই, আমাকে এসবের মধ্যে জড়াবেন না স্যার। আমি সরকারি চাকরির পরীক্ষা দিয়েছি, এখন আমি চাকরি পাইনি। আমার বয়স 32 বছর হতে গেল, তাও আমি চেষ্টা করছি স্যার। আর এই সময় যদি আমি পুলিশ কেসে ফেসে যাই, আমার সরকারি চাকরি পাওয়া হবে না স্যার। গোপাল, এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। হ্যাঁ, তোমাকে ঠিক যতটুকু করতে বলা হয়েছে ততটুকুই করবে, বাড়াবাড়ি করো না। নাম্বারটা দাও, নোট করো। 980। গোপাল ছেলেটার কথা শুনে মনে হলো ছেলেটা ড্রামাটিক ক্যারেক্টার। প্রথমে সেদে এসে আমাদের হেল্প করতে চাইলো, তারপরে নিজেই নিজেকে গুটিয়ে ফেলার চেষ্টা।
তবে একটা প্রশ্ন আছে স্যার, যে ছেলেটা নিজের কেরিয়ার নিয়ে পুলিশের কেসকে এতটা ভয় পায়, তার পক্ষে গুলি চালিয়ে কাউকে খুন করাটা কি পসিবল হবে? রেণুকা, তুমি প্রথমেই কি বলে শুরু করলে? ড্রামাটিক ক্যারেক্টার, রাইট? নাটকে কিন্তু অনেক কিছু হতে পারে। ড্রামাতে যে কোনো সময় টুইস্ট হতে পারে, ড্রামাতে যে কোনো সময় ক্লাইম্যাক্স হতে পারে। এই মুহূর্তে হ্যাঁ তো পর মুহূর্তে না, আবার শুরুতে যেটা ছিল হ্যাঁ শেষে গিয়ে দেখা গেল সেটা না। তবে গোপাল কিন্তু এখানে ড্রামাটিক ক্যারেক্টার না, গোপাল হচ্ছে এখানে জটিল ক্যারেক্টার, যে কিনা একই দিনে দুবার আমাদের সামনে বিপরীত ধর্মী চরিত্রে পারফর্ম করে গেল। সুতরাং গোপাল হচ্ছে জটিল ক্যারেক্টার, আর ইনোসেন্ট তো নয়। আপনি সিকিউরিটি যদুকে ওখানে জিজ্ঞাসাবাদ না করে থানায় ডাকলেন, এর পিছনে কি কোনো স্পেশাল কারণ আছে স্যার? অবভিয়াসলি গোপাল যদি হয় জটিল ক্যারেক্টার, তবে এই যদু হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। পুরো ঘটনাটার সাথে ওর সরাসরি কোনো রকম যোগসাজশ না থাকলেও তবে কোনো একটা স্পেশাল ভূমিকা ওর নিশ্চয়ই আছে, সে ব্যাপারে আমি শিওর। আর অপরাধ মনস্তত্ত্ব তাই বলে। কিরকম স্যার? দেখো, যদু হচ্ছে ওই বসুন্ধরা অ্যাপার্টমেন্টের প্রাইম সিকিউরিটি, ঠিক তো? অথচ ওর অ্যাপার্টমেন্টে দুটো খুন হয়ে গেল, আজ সকালে পুলিশ গেল, ডেড বডি উদ্ধার হলো, অথচ ওর যেন কোনো হেলদোল নেই, মানে কোনো কিছুতেই কিছু যায় আসে না, কোনো একটা গা ছাড়া ভাব। এখানেই সন্দেহ তৈরি হয়। বা গোপালকে দেখো, সে যেন অতি উত্তেজনায় ফুটছে, সব ব্যাপারেই অতি কিউরিয়াসিটি, অতি কৌতূহল। অপরাধ মনস্তত্ত্ব বলছে এখানেও সন্দেহ করতে হবে, ক্রাইম সাইকোলজি তাই বলছে। যাকে এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আমাকে বলো তো, ফরেন্সিক রিপোর্ট কখন আসবে? আর ডাক্তার হাজরা বা কি বললেন? আমি একটু আগেই কল করেছিলাম, কালকের মধ্যে আমরা পেয়ে যাব। রেণুকা, আমাদের এই কেসটা কিন্তু ভীষণভাবে এভিডেন্স নির্ভর, তাই এই ফরেন্সিক রিপোর্টটা এলে তবেই আমরা জটগুলো তাড়াতাড়ি খুলতে পারবো। এক মিনিট স্যার। তাই নাকি? ওকে, ঠিক আছে স্যার। আমাদের সোর্স বলল সিকিউরিটি যদুকে নাকি স্টেশন রাস্তার একটি ডান্সিং বারে ঢুকতে দেখে। সত্যি? মানে এরকম একটা ক্রুশিয়াল সময় নিজের দায়িত্বের কাজ ছেড়ে ডান্সিং বারে চলে গেল, অথচ দুদিন আগে কমপ্লেক্সে একটা মার্ডার হয়েছে। তাহলে আর অপেক্ষা করে কি করবে? তুলে নিয়ে এসো ওর এই গা ছাড়া মনোভাবটাকে, একটু তোমার ভাষায় গরম করে দাও, যাতে ওর পেট থেকে গরম গরম গোপন খবরগুলো আমরা কিছু পাই, আমাদের তদন্তে অগ্রগতি হবে। তো ওকে স্যার, তাহলে তুলে আনি যদু যাদবকে। নেকি আর পুছপুছ, ইমিডিয়েট যাও। আরে যদু, তুই তো পুরো গোটা একটা কমপ্লেক্সের সিকিউরিটি। হ্যাঁ স্যার, বসুন্ধরা কমপ্লেক্সে। আপনি তো জানেন স্যার। হ্যাঁ, সে তো আমি জানি, মানে আমারই তো জানা উচিত। আজ সকালে সেই কমপ্লেক্স থেকে দুটো বডি পুলিশ উদ্ধার করেছে। স্যার সবই তো আপনি জানেন স্যার। হ্যাঁ, আমারই তো সেটা জানা উচিত, আমি ভুলেই গিয়েছিলাম। কিন্তু তুই নিজেকে সেটা জানিস? জানি তো স্যার। আপনি আমাকে এইভাবে প্রশ্ন করছেন কেন? এই, তুই ওই বসুন্ধরা অ্যাপার্টমেন্টের পুরো কমপ্লেক্সের একমাত্র সিকিউরিটি। দুদিন আগে সেই কমপ্লেক্সে দুটো খুন হয়ে গেল, আজ সকালবেলা গিয়ে পুলিশ সেই বডি দুটো উদ্ধার করলো। কিন্তু তোকে দেখে তো মনে হচ্ছে কোনো হেলদোলি নেই, তুই যেন কিছুই হয়নি, কেমন একটা গা ছাড়া ভাব। তুই কি ভাবিস রে? হ্যাঁ, এটা চ্যাংড়ামো করার জায়গা? পুলিশ মজার লোক নাকি? হ্যাঁ, হ্যাঁ রেণুকা, তুমি ওকে তোমার ভাষা একটু বুঝিয়ে দাও তো, যে থানায় এলে, পুলিশের সামনে দাঁড়ালে ওর কতটা সিরিয়াস থাকা উচিত। ডান্স বারে গেছিলিস কোন খুশিতে? একটা বন্ধু নিয়ে গেছিল লাইসেন্স করা বার, ওখানে যাওয়া কি অন্যায় ম্যাডাম? ওই ডান্স বারের এন্ট্রি ফি তো 5,000 টাকা, আর তুই মাইনে পাস 4,000 টাকা। এত টাকা এলো কি করে তোর কাছে? আমার কাছে ছিল ম্যাডাম। ছিল সেটা আমি জানি, কিন্তু এলো কোথা থেকে? সত্যি কথা বল। ফ্ল্যাটে
সবাই আমাকে দুর্গাপুজো কালী পুজো বক্স দিত, কেউ 100, কেউ 200, কেউ বা 1000-এর বেশি। সত্যি কথা বল। না, সত্যি বলছি ম্যাডাম, মায়ের দিবি মোরা বাপের দিবি যাবে, আর কিছু যাই না। সত্যি বলছি, সত্যি বলছি ম্যাডাম। সঞ্জয়, ইয়েস ম্যাম। ওকে নিয়ে যাও। চল। কিছু বললো? না স্যার, যদিও আমাদের থেকে অনেক কিছু লুকিয়ে যাচ্ছে, কিন্তু আমি 100% শিওর অনেক কিছু জানি। লুকা, ওই 201 নম্বর ফ্ল্যাট থেকে কোনো টাকা পয়সা কিছু খোয়া গেছে বা দামি কোনো জিনিস খোয়া গেছে, কিছু জানো? সেটা তো বলা যাবে না স্যার, যতক্ষণ না সুজয়বাবু কনফার্ম করছে। সেটা তো ঠিক, সুজয়বাবু যতক্ষণ কনফার্ম মানে না আসছেন। এনিওয়ে, সুজয় সেন কখন এসে পৌঁছচ্ছে? উনি বর্ধমানের সরকারি ব্যাংকের সিকিউরিটি। ব্যাংক যতক্ষণ না বন্ধ হচ্ছে উনি ছুটি পাবেন না, আর রাতের ট্রেন ধরে উনি সকালবেলায় পৌঁছে যাবেন। সকালে আমাদের ফরেন্সিক রিপোর্ট তো নিশ্চয়ই সকালের মধ্যেই চলে আসবে। শুধু তাই নয় স্যার, ফরেন্সিক ডিপার্টমেন্টের ডক্টর হাজরা বলেছেন উনি রিপোর্টটা নিয়ে নিজেই চলে আসবেন। গুড, চলো। এই রিপোর্টটা পড়ার পর অনেকগুলো প্রশ্ন মনে আসবে, তাই রিপোর্টের সঙ্গে আমি নিজেও সশরীরে এখানে উপস্থিত হলাম। থ্যাংক ইউ ডক্টর হাজরা, থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো কথা। যে গান দিয়ে শ্যুট করা হয়েছে তার নাম হলো IOF.32 রিভলভার। ফর দ্যাট 7.65 mm বুলেট ইউজ করা হয়েছে। ঠিক 4টে, আততায়ী ঠিক 4টে বুলেট ইউজ করেছে। মেল ভিকটিমের বুকের বাঁদিকে 2টো, আর ফিমেল ভিকটিমের বুকের বাঁদিকে 1টা আর কপালে 1টা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে মৃত্যু নিশ্চিত করার জন্য। তার মানে খুনি ভিকটিমের বেঁচে থাকার কোনো চান্স রাখেনি। একদমই তাই। আচ্ছা, গুলি চলার সময় তো কোনো রকম আওয়াজ পাওয়া যায়নি, তাহলে কি সাইলেন্সার লাগানো ছিল? না না, বন্দুকে কোনো সাইলেন্সার লাগানোর কোনো অপশন ছিল না। পুরোনো আমলের রিভলভার তো, কিন্তু গুলি চালানোর সময় হালকা আওয়াজ হয়। না না রেণুকা, তুমি বুঝতে পারছো না, সেদিন তো দিওয়ালি ছিল, তাই বাজি পটকার আওয়াজের সঙ্গে গুলির আওয়াজ মিশে গিয়ে বাকিরা কেউ বুঝতে পারেনি। ঠিক তাই। তবে একটা কথা অফিসার, এই রিভলভারটা কিন্তু লাইসেন্সড রিভলভার। এই ধরনের রিভলভার তাদের কাছেই থাকে যারা এক্স আর্মিম্যান বা এক্স পুলিশম্যান। কোনো কোনো ক্ষেত্রে সিকিউরিটি গার্ডের কাছেও থাকে, যদি তারা কোনো গুরুত্বপূর্ণ জায়গার সিকিউরিটির পদে থাকেন। লাইসেন্সড রিভলভার? তাহলে তো খুব সহজেই আমরা বন্দুকের মালিকের খোঁজ পেয়ে যাব। খুব সহজেই। খুনের মোটিভ সম্বন্ধে আমরা এখনো পর্যন্ত কিছুই আঁচ করতে পারিনি, কিন্তু এটা বুঝতে পারছিলাম যে হত্যাকাণ্ডের আগেই টুকরো টুকরো অপরাধ দানা বাঁধছিল, আর সেই সম্মিলিত অপরাধের ফলেই এই হত্যাকাণ্ড। আসতে পারি? আসুন। আপনি? নমস্কার। নমস্কার। আমি সুজয় সেন, 43/1 চাপাটালি রোড, বারাসাত, বসুন্ধরা কমপ্লেক্স, ফ্ল্যাট নাম্বার 201। ও আপনি? বসুন বসুন। আপনার ফ্ল্যাটে তো দুটো খুন হয়ে গেছে, তার মধ্যে একজন আপনার স্ত্রী। শুনলাম, আপনারাই জানিয়েছেন। আপনার প্রফেশনটা কি বলুন তো? প্রতিরক্ষা। প্রতিরক্ষা? ঠিক বুঝলাম না। আমি একটা সরকারি তহবিল ব্যাংকে প্রতিরক্ষার দায়িত্বে আছি, কিন্তু আমার মনে একটা খেদ রয়ে গেল, আমি আমার নিজের স্ত্রীকে প্রতিরক্ষা দিতে পারলাম না। কার হাত থেকে স্ত্রীকে প্রতিরক্ষা করতে পারলেন না? খুনিদের হাত থেকে? তবে সামাজিক জীবাণুর হাত থেকে। সুজয়বাবু, ঠিক বুঝতে পারছি না, একটু যদি খুলে বলেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। দেখুন, মানুষ যতই সামাজিক জীব হোক না কেন, এন্ড অফ দ্য ডে সে কিন্তু একজন একা মানুষ। কিন্তু তবুও একাকিত্ব ঢাকতে গিয়ে সামাজিক জীবাণুর সাথে হাত মেলানোটা কিন্তু একটা অপরাধ। সুজয়বাবু, আপনি কিন্তু আবার হিয়ালি করছেন। সোজা কথা সহজভাবে গুছিয়ে বলুন, বাস। স্যার, ভাষার বর্ম দিয়ে একটু লজ্জা ঢাকার চেষ্টা করছিলাম। না 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 না, সেটা একদমই করতে যাবেন না। সত্য নিজেই খুব নির্লজ্জ, তাই নির্লজ্জভাবে সহজ কথাটা সহজভাবে বুঝিয়ে বলুন, তাহলেই হবে।
আমি যখন আর্মিতে ছিলাম তখন আমার মেয়ে ছোট ছিল, আর আমার স্ত্রী সারাদিন মেয়ের সঙ্গে সময় কাটাতো। এরপর মেয়ে বড় হলো, নিজের পছন্দ করে বিয়ে করে ব্যাঙ্গালোরে চলে গেল। তারপর আমি আর্মি থেকে রিটায়ার করে বর্ধমানে একটা সরকারি তহবিল ব্যাংকে সিকিউরিটি জব নিলাম। আর আমার স্ত্রী একাকিত্ব কাটাতে আশ্রয় নিল ফ্রেন্ডবুক। ফ্রেন্ডবুক সম্বন্ধে আপনার ধারণা কি? আপনি তো একজন মহিলা, আপনি কি বলেন ফ্রেন্ডবুক সম্বন্ধে আপনার কি ধারণা? যে যেরকম ভাবে অপারেট করে সেরকমই। নিশ্চয়ই। এই ফ্রেন্ডবুকে যখন একজন মহিলা অ্যাকাউন্ট খোলে তখন মাছির মতো ভন ভন করে ছুটে আসে হাজার পুরুষ। মেসেঞ্জার, ইনবক্সে প্রেম নিবেদন শুরু হয়। এগুলো বলার সময় শব্দ দিয়েও লজ্জাকে আটকানো যাবে না। আর আমার স্ত্রী শক্ত মনের মানুষ নয়, তার উপর সে মেনে নিয়েছিল সে একজন একাকিত্বের দুঃখ বিলাসিতার স্বাদ পেয়ে গেছিল সে। তার ফলে টুকরো টুকরো প্রেমগুলো গ্রহণ করতে থাকলো আর মজা নিতে লাগলো নতুন নতুন অ্যাডভেঞ্চারে। রোজ রোজ নানা পুরুষের প্রতিশ্রুতি, তাদের চমক, ব্যক্তিত্ব, ওর মনে বহু পুরুষের প্রতি আকর্ষণ দিনে দিনে বাড়তে বাড়তে বহুগামিতার নেশায় পরিণত হলো। এই উদ্যম নেশা আর রাস্তায় পার্কের মধ্যে সীমাবদ্ধ থাকলো না, প্রয়োজন পড়লো 4 দেওয়ালের ঘেরা জায়গা। খুলে গেল ফ্ল্যাটের দরজা। এসো। চলো ঘরে চলো। এই ফ্রেন্ডবুকের নেশাটা কেমন জানে? একটা লাইক পেলে মনে হয় 10টা পাই, আবার 10টা পেলে মনে হয় 20টা পেলে ক্ষতি কি, আবার 100টা যদি ফলোয়ার হয় তাহলে মনে হয় 1000টা হলে ক্ষতি কি। একজন যদি প্রেমিক হয় তাহলে মনে হয় আরো 5 জন, তারপর আরো মনে হয় আরো 500 জন। আমি তোমায় চিনি, তুমি সামনে থেকে আরো বেশি সুন্দর। কোথায় রাজা? আমি তো তোমাকে কোনোদিন দেখিনি। হতে পারে তুমি চিনতে চাওনি, কিংবা আমি তোমায় দেখা দিইনি। কিন্তু তোমার কথা, তোমার পার্সোনালিটি আমায় ইমপ্রেসড করে। তুমি যেদিন আমার মন থেকে চাইবে সেদিন আমি তোমায় দেখা দেব। মন থেকে চাইলে মনের কথা ঠিক বুঝে যাবে। কোনো একদিন আমায় সারা রাত ধরে মনে মনে ডেকে দেখো, ভোরবেলাতেই তোমাকে দেখা দেব। যা, তাই কখনো হয় নাকি? একদিন ভেবে দেখো। এই ফেক প্রোফাইল আইডি রাজার সাথে ক্রমশ প্রেম জমে উঠল তনিমার। এই নতুন প্রেমিক অবশ্য তাকে কিছুতেই ধরা দেয় না, ফলে সহজে না পেয়ে এই নতুন প্রেমিক হয়ে উঠল তনিমার দামি প্রেমিক। সহজে পাওয়া সস্তা প্রেমিকদের ছেড়ে নতুন প্রেমিককে পাওয়ার নেশায় মরিয়া হয়ে উঠল তনিমা। প্লিজ রাজা, প্লিজ আমায় আর কষ্ট দিও না, একদিন দেখা দাও। তাহলে একটা কথা দিতে হবে। কি কথা বলো? তোমার সমস্ত প্রেমিকদের সাথে তোমার সম্পর্ক কাট করে দিতে হবে। করে দেবো, কথা দিচ্ছি। দিব্যি করে বলতে পারবে? আমার মা বাবার দিব্যি। তোমার বাবা মা দুজনেই ইহলোকে নেই, আর সেটা আমি জানি। তবে কার দিব্যি দেবো বলো? তোমার বরের দিব্যি দাও। দিলাম। এই আমি আমার বরের দিব্যি দিলাম, আমার মেয়ের দিব্যিও দিলাম। আমি আর অন্য কোনো ছেলের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবো না। ঠিক আছে, আমি তোমার সাথে কাল বা পরশুর মধ্যে দেখা করছি, যাওয়ার আগে জানিয়ে দেব। গেটে ঢোকার সময় কিন্তু তুমি কারোর দিকে তাকাবে না। তোমাদের কমপ্লেক্সের সিকিউরিটি যদি আমায় ধরে? ধরবে না, ওটা একটা রাম ফাঁকিবাজ। যদি বা ধরে তাহলে তুমি বলে দেবে যে আমাদের পাড়ার বিজয়া সম্মেলনীতে
একটা অনুষ্ঠান আছে, সেখানে ইনভাইট করতে এসেছো। ওকে, তাহলে কাল পরশুর মধ্যে দেখা হচ্ছে। ফ্রেন্ড বুকের রাজা ফ্রেন্ড বুক থেকে বেরিয়ে এসে কিছুতেই বাজালো না তনিমার ঘরের কলিং বেল, কারণ রাজা তো একটা ফেক আইডি। ওই রাজা নামের আইডিটা যে ফেক, সেটা আপনি জানলেন কি করে? কারণ এই ফেক আইডিটা আমি নিজেই চালাতাম। কেন? নিজের বউয়ের উপরে স্পাইং করার জন্য? বলতে পারেন সেটাই। সেই সাথে মনে হয়েছিল কাছের বন্ধুদের থেকে ফ্রেন্ড বুক বন্ধুদের কথাই ও বেশি শোনে, তাই একা রাজা হয়ে যদি ওকে বউগামিতার পথ থেকে সরিয়ে আনা যায়। ও দিব্যি টিব্যি খুব বিশ্বাস করত। ও আমার নামে দিব্যি দিল, এমনকি মেয়ের নামে দিব্যি দিল। কিন্তু না, অজাচার এক মহা নেশা, আর সোশ্যাল মিডিয়ার যুগে এই নেশায় সহজেই বুঁদ হয়ে যাওয়া যায়। একটা বাটন টিপলেই এই লয়্যালটি নামক শব্দটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ফ্রেন্ড বুক হাতে আসার আগের তনিমা এবং হাতে আসার পরের তনিমার মধ্যে আকাশ পাতাল তফাৎ ছিল। কয়েক জিবি ডেটার বিনিময় ও সমস্ত মোরালিটি, পরিবারের সাথে সমস্ত সম্পর্ক বিসর্জন দিয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়া কাউকে অভাব ফিল করতে দেয়নি, যুগিয়ে চলে সাবস্টিটিউট। হ্যালো, কি ব্যাপার জানো, আমাকে ফ্রেন্ড বুক থেকে ব্লক করে দিয়েছো কেন? জানি না, কিন্তু তুমি এটা তো জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। জানো তো, আমি ছোটবেলা থেকে অনাথ। আমি কোনোদিন নিজের বলতে কাউকে পাইনি। তোমাকেই, তোমার মধ্যেই সবটা খুঁজে পাই। কেঁদো না প্লিজ, আমি আসছি তো কাল। আচ্ছা ঠিক আছে। চলো। তনিমা, না না সুজয়, না 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 সুজয়, তুমি এটা করতে পারো না সুজয়। না না, সুজয় বাবু, আপনি নিজেই কি সারেন্ডার করতে চাইছেন? আমি একটা ঘটনা আপনাদের বললাম, এবার সেই ঘটনাটা গল্প হতে পারে। আমাকে কোর্টে তোলার আগে আমার বিরুদ্ধে সমস্ত প্রমাণ কিন্তু আপনাদেরই জোগাড় করতে হবে। তবে হ্যাঁ, নিজের নামে লাইসেন্স করা গানটা দিয়ে যখন এই কাজটা করেছি, তখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। বুঝতে পারছি যে নিজেকে লুকিয়ে রাখতে আপনি চাননি। আচ্ছা, এবার বলুন তো, যদু আর গোপাল এই পুরো ঘটনাটার সাথে কিভাবে জড়িত? আমার অপরাধের সঙ্গে যদু জড়িত, কিন্তু গোপাল ইনোসেন্ট। একটু ডিটেলে বলবেন? তনিমার প্রতি আমার সন্দেহ একটু একটু করে জমাট বাঁধছিল। সেই রকম সময় 3 মাস আগে আমি একদিন ছুটিতে এসেছিলাম, দেখলাম পাশের ফ্ল্যাটে গোপাল দুধ দিচ্ছে। ওকে বললাম, আরে এই যে ভাই, 201 নম্বর ফ্ল্যাটটা চেনো? হ্যাঁ, কেন চিনবো না, আমি পাশের ফ্ল্যাটেই দুধ দিই। কাল থেকে ওই ফ্ল্যাটে দুধ দেবে।
আচ্ছা স্যার। তোমার আরও একটা কাজ আছে। কি স্যার? আমার নাম্বারটা তোমায় দেব। তোমার কাজ হলো সারাদিনে 201 নম্বর ফ্ল্যাটে কে কে আছে সেটা আমাকে জানানো। কি বলছেন স্যার? না না, এইসব আমি পারবো না। তোমাকে অফারটা আমি দিলাম, তার জন্যই তুমি মাস গেলে এক্সট্রা ইনকাম করতে পারো। এখন ভেবে দেখো, গোপাল গরিব ঘরের ছেলে, তবে ইনোসেন্ট। ও কিন্তু এই খুনের সঙ্গে জড়িত নয়। ও আদৌ জানতো না কি ঘটতে চলেছে। হ্যাঁ, এই ঘটনার ঘনঘটায় একটু উত্তেজিত হয়ে গেছিল, তাই বুঝে উঠতে পারছিল না যে কি করবে। যদু কিন্তু খুব বিষাক্ত। ও আমাকে দেখেই পুরো ব্যাপারটা আঁচ করতে পেরেছিল। ও মুখ খোলার আগেই আমি টাকা দিয়ে ওর পুরো মুখ বন্ধ করে দিয়েছিলাম। আপনি এত কিছু করলেন, খুন করলেন, সারেন্ডার করলেন, তারপর এখন কনফেশনও করছেন। আমি বুঝতে পারছি না, হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড ইট? প্রতিরক্ষা। বললাম না, ছোটবেলা থেকে আমি স্বপ্ন দেখেছিলাম বাইরের শত্রুর হাত থেকে কীভাবে নিজের দেশকে প্রতিরক্ষা করবে। তারপরে দেখলাম দেশের মধ্যেই রয়েছে বিশ্বাসঘাতক। আমার নিজের স্ত্রী আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ওকে আমি রাজা ফেক আইডি সেজে সমস্ত কিছু থেকে বার করার চেষ্টা করলাম। ওর মুখ থেকে আমি দিব্যি করালাম, কারণ আমি জানি ও ঠাকুর দেবতায় বিশ্বাস করে। সেখানে আমার নামে, আমার সন্তানের নামে দিব্যি দিয়ে একই কাজ গোপনে চালাতে শুরু করলো। যে মানুষ তার সন্তানের মৃত্যু কামনা করতে পারে কিন্তু নিজের রিপুকে কন্ট্রোল করতে পারে না, সে সম্পর্কের জন্য ক্ষতিকারক। তাই পরিবারের প্রতিরক্ষা করে, সেটা করতে গিয়ে হয়ে গেলাম অপরাধ, খুনি। তাই আমার দেশের আইনকে প্রতিরক্ষা করতে কনফিউজ করলাম। আমার পরিবার, আমার সমাজ, আমার দেশের আইন, সর্বোপরি আমার দেশটাকে আমি খুব ভালোবাসি স্যার। যদুকে আমাদের টিম অ্যারেস্ট করেছিল, আর ভিকির আইডেন্টিটি ফ্রেন্ড বুক থেকে আমরা উদ্ধার করতে পেরেছিলাম এবং জানতেও পেরেছিলাম যে ভিকির 3 কুলে কেউই ছিল না। আর গোপালের সঙ্গে তো পুলিশ পরে আর যোগাযোগই করেনি, কিন্তু গোপালের মনে পুলিশ সম্বন্ধে যে ভয়, রাদার এই কেসে জড়িয়ে পড়ার যে ভয় ছিল, সেটা কেটেছে কিনা সেটা আমরা আর বলতে পারবো না। তবে হ্যাঁ, এই কেসটা সলভ করার পর আমরা খুবই দুঃখী ছিলাম। মানছি যে সুজয় সেন অপরাধী, সুজয় সেন খুন করেছে, সুজয় সেন সেটা কনফেস করেছে এবং সুজয় সেনের কঠোর থেকে কঠোরতম শাস্তি হবেই। কিন্তু এই অপরাধের আসল দোষী কে? সেটা কি আমাদের জীবনযাত্রা, যা কিনা দুমুঠো অন্ন জোগাড়ের জন্য, আমাদের পেটের জন্য শুধুমাত্র স্থানগত বা সময়গত দূরত্ব নয়, তৈরি করে আমাদের সম্পর্কের দূরত্ব? নাকি আমাদের লোভ, উত্তরোত্তর বাড়তে থাকা লোভ, অনেক কিছু পাওয়ার পরেও স্যাটিসফাই না হওয়ার লোভ, আরো আরো চাই? আমি জানি না, আর আগামীতে জানতে পারবো কিনা তাও জানি না। ভালো থাকবেন সকলে, নমস্কার।